শোন, দেখ ঘড়িতে এখন 12টা 20 বাজে। 12টা 40 পর্যন্ত যে একদম চুপ থাকতে পারবে সেই রিমোট পাবে, আর তখন সে তার ইচ্ছে মতো চ্যানেল দেখতে পারবে। কিন্তু যদি কেউ এর আগে কথা বলে ফেলে তাহলে সেই গেম থেকে আউট, তাকে আর রিমোট দেওয়া হবে না, বুঝেছিস? বাচ্চাগুলো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। ওকে, তাহলে তোদের সময় শুরু হচ্ছে এখন। রামিনা বেগম খাবার নিয়ে ঢুকলেন। খাবারের প্লেট মেহুলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এবার থেকে নিজে নিজে একটু কাজ করতে শেখো। শ্বশুরবাড়িতে গেলে এসব আর কেউ করে দিবে না। মায়ের কথা শুনে মেহুল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মেয়েরা বিয়ের পর খুব পর হয়ে যায়, তাই না মা? রামিনা বেগম শক্ত গলায় বললেন, মেয়ের ভালোর কথা বললে মেয়ে যদি ভুল বুঝে তাহলে মেয়ে পরই হয়ে যায়। রামিনা বেগম চলে গেলেন। মেহুল নিশ্চুপ বসে বসে খাবারগুলো খাচ্ছে। তার চাচি তখন তার পাশে এসে বসলেন। মেহুলের এই চাচিকে বরাবরই খুব ভালো লাগে। ভীষণ সহজ সরল ধরনের মানুষ, মনে কোনো কথা রাখেন না, যেটা বলার দরকার বলে ফেলেন। তিনি এসে হেসে বললেন, কি গো সুন্দরী, মুখটা এমন করে রাখছো কেন? জামাই পছন্দ হয় নাই নাকি রাতে জামাই আদর কম করছে? চাচির কথা শুনে মেহুলের রাগ হলো না, বরং সে হেসে বলল, তুমি না চাচি, বাদ দাও এসব। চাচা কবে আসবে সেটা বলো। তোমার চাচা সেই কবে থেকে বলতেছে আসবো আসবো, এখনো তো কোনো খবরই নাই। আল্লাহই জানে কবে আসবে। আসবে চাচি, তাড়াতাড়ি চলে আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, এই মেহু, তুমি জানো তোমার জামাই তো বলে অনেক বড় নেতা। এই এলাকার মানুষ বলে উনারে অনেক ভয় পায়। আমি তো আজকেই শুনলাম ভাবির কাছ থেকে। তা তুমি কালকে রাতে কতটুকু কি বুঝলা? না, আমার তো তেমন কিছু মনে হয়নি, আমার সাথে তো স্বাভাবিকই ছিল। হ্যাঁ, আমিও তাই ভাবি। ব্যবহারে তো কিছু মনে হয় না। কত সুন্দর ব্যবহার। নেতা মানুষের ভাবেই তো অন্য রকম থাকে, কিন্তু উনারে দেখে তো আমার চিন্তাই পাল্টে গেছে। যাক, তুমি ভালো মানুষ পাইছো, আমরা সেইটা ভেবেই শান্তি। চাচি কথার বিপরীতে মেহুল কেবল দীর্ঘশ্বাস ফেলে। মেহুল রুমে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তখন তার মা সেই রুমে আসেন। তিনি গিয়ে মেহুলের পায়ের নিচে বসলেন। মাকে দেখে মেহুল উঠে বসল। মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কিছু বলবে? রামিনা বেগম তাকে আপাদ মস্তক পরক করে বললেন। কালকে রাতে কি চেঞ্জ করে এটাই পড়েছিলে? মেহুল নিজের গায়ের দিকে একবার তাকিয়ে বলল, কালকে রাতে চেঞ্জ করিনি, সকালে উঠে এটা পরেছি। জামাই দেখেছে? না। যা তাহলে, এক্ষুনি গিয়ে গোসল করে একটা ভালো সালোয়ার কামিজ পর। মেহুল কপাল গুজকে বলে, এই গরমে সালোয়ার কামিজ পরে থাকা যায় না, এই লং টি শার্টগুলোতেই আরাম। আরাম পরে করতে পারবে, এখন যা বলেছি তাই করো। আমার কথার যেন কোনো হেরফের না হয়। রামিনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর মেহুল ফুঁস করে নিঃশ্বাস ফেলে। এসবে সে চরমভাবে বিরক্ত। না পারছে কিছু বলতে আর না পারছে শুইতে। সে ফোনটা ধপ করে বিছানায় রেখে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। মেহুলের খুব বাজে একটা অভ্যেস হলো শাওয়ার ছেড়ে গলা ফাটিয়ে গান গাওয়া। এর জন্য সে ছোটবেলায় মায়ের অনেক বকাও খেয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সে তার এই বদভ্যাস বদলাতে পারেনি। আজও শাওয়ার ছেড়ে চেঁচিয়ে গান গাচ্ছে সে। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা আটকে পেছনে ফিরতে হকচকিয়ে উঠে সে। চেঁচিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? রাবির মেহুলের দিকে চেয়ে বলে। আমি এখানে থাকবো না তো কে থাকবে? মেহুল খেপে গিয়ে বলে, আশ্চর্য, আপনাকে আমার রুমেই কেন থাকতে হবে? আর কি কোনো রুম নেই? অন্য রুমে যান, দেখছেন না আমি গোসল করে মাত্র বেরিয়েছি। মানুষের প্রাইভেসি বলে কিছু নেই নাকি? এমন হুটহাট অন্যজনের রুমে ঢুকে বসে আছেন, যান বেরোন। মেহুলের এসব কথায় রাবিরের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। শাস্তি করে উঠে দাঁড়ালো। মেহুল দিকে 2 কদম এগিয়ে গিয়ে বুকের উপর 2 হাত ভাঁজ করে শক্ত হয়ে দাঁড়ালো। মেহুল ভ্রুকুচকে তার দিকে চেয়ে আছে। রাবির ঠান্ডা স্বরে বলল, আপনি বোধহয় ভুলে গিয়েছেন কাল যে আমাদের বিয়ে হয়েছে। আপনি এখন আমার ওয়াইফ, মিসেস খান। আর তাই এখন থেকে আপনার আমি বাদে আর কোনো প্রাইভেসি নেই। তাই আমার সামনে কোনো প্রাইভেসি দেখাবেন না।
বুঝতে পেরেছেন? মেহুল কোমরে হাত দিয়ে ক্ষুব্ধ হয়ে বলল, জি না, বুঝতে পারিনি, আর বুঝতে চাইও না। আর একদম আমাকে ওয়াইফ ওয়াইফ বলে চেঁচাবেন না। আমি আপনার ওয়াইফ না, আমি এই বিয়ে মানি না। রাবির তাকে তেমন একটা পাত্তা না দিয়ে গা থেকে ব্লেজারটা খুলে বিছানার উপর রাখলো। তারপর শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, আপনার মানা বা না মানাতে কিছুই আসে যায় না। বিয়ে হয়ে গিয়েছে, আর আপনি আমার ওয়াইফ। এখন কেউ চাইলেও আর এই সত্যিটাকে বদলাতে পারবে না। তাই আপনার জন্য এটাই ভালো হয় যে সবকিছু সহজভাবে মেনে নিন। মেহুল রেগে যায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ তাই তো, আপনারা সবাই সব কিছু আমার উপরে চাপিয়ে দেবেন, আর আমাকেও সব কিছু মেনে নিতে হবে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। মানুষ না আমি, আমারও তো মত থাকতে পারে, আমারও তো। আপনার এই মত আপনার বিয়ের আগে বলা উচিত ছিল। এখন বলে কোনো লাভ নেই। বিয়ে হয়ে গিয়েছে, এখন হাজারবার চেষ্টা করলেও কিছু করা সম্ভব না। বুঝতে পেরেছেন? কিছুটা রাগ দেখিয়ে কথাগুলো বলে রাবির। মেহুল পুরো চুপ হয়ে যায়। রাগ হলেও কিছু বলতে পারে না। রাবির তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। তবে যাওয়ার আগে সে মেহুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে যায়, বাই দ্য ওয়ে, গানটা কিন্তু ভালোই ছিল। মেহুলের এখন প্রচন্ড রাগ হচ্ছে। লোকটা তার উপর চেঁচালো, এত সাহস! মেহুল রাগে ছুটতে ছুটতে তার মা বাবার রুমে যায়। সেখানে গিয়ে দেখে তার মা বাবাকে ওষুধ খাওয়াচ্ছেন। বাবা তার খুব অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারেন না। এই বাবার মন রাখতেই তাকে আজ এত কিছু সহ্য করতে হচ্ছে। মেহুল রুমে গিয়ে সোজা মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি এই ছেলের সাথে থাকতে পারবো না। তার মা বাবা দুজনেই তার দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে চাইলেন। রামিনা বেগম ভ্রুকুচকে ফিচেল স্বরে জিজ্ঞেস করলেন, আবার কি করেছিস তুই? আমি কিছু করিনি, উনি করেছেন। উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। রামিনা বেগম দুই ভ্রুর মাঝে কুচকানো অংশটা সোজা করলেন। তারপর ওষুধগুলো সব গুছিয়ে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। বললেন, আমি আমার মেয়েকে চিনি, আর আমার এটুকু বিশ্বাস আছে যে সে কাউকে ছোট করার জন্য তার উপর মিথ্যে কোনো অপবাদ দিবে না। মেহুল অসহায়ের সুরে বলল। মা, আমি। রামিনা বেগম তাকে হাত দেখিয়ে থামিয়ে দেন। তিনি বলেন, জামাই এসেছে, কি লাগবে না লাগবে গিয়ে দেখো, আমি ডাইনিংয়ে খাবার বাড়ছি। এই বলে তিনি চলে গেলেন। মেহুল এবার অসহায় চোখে তার বাবার দিকে চাইল। বাবার চোখে তার থেকেও বেশি অসহায়ত্ব দেখল সে। তার বাবা মৃদু সুরে বললেন, এমন করে না মা, রাবির ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। মা বাবার উপরে বিশ্বাস রাখো। মেহুল জবাবে আর কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রামিনা বেগম ডাইনিংয়ে খাবার বেড়ে মেহুলকে ডাকেন। মেহুল ডাইনিং রুমে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রামিনা বেগম বললেন, যা, রাবিরকে ডেকে নিয়ে আয়। আমি কেন? রামিনা বেগম খেপে গিয়ে বললেন, তো তোর জামাইকে কি আমি গিয়ে ডাকবো? যা। মেহুল বড় বড় পা ফেলে নিজের রুমে যায়। রাবির তখন বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। মেহুল বারান্দার দরজার সামনে চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাবির ফোন রেখে তার দিকে ফিরতেই সে বলে, মা খাবারের জন্য ডাকছেন, খেয়ে দিয়ে বাড়ি চলে যান। আর যদি না যাই? মেহুল তখন ঠোঁট ছড়িয়ে হেসে বিদ্রুপের সুরে বলে, ঘর জামাই হওয়ার ইচ্ছা নিশ্চয়ই আপনার নেই, আর যদি থেকে থাকে তবে এই বাড়িতে আজীবনের জন্য থেকে যেতে পারেন। মেহুল তার কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। রাবিরও আয়ত হেসে তার পেছন পেছন আসে। রাবির ডাইনিংয়ে বসে বলল, কি ব্যাপার মা, আপনারা কেউ বসছেন না কেন? রামিনা বেগম হালকা হেসে বললেন, আমরা পরে খাবো, তুমি আগে খাও বাবা। বাবা খেয়েছেন? হ্যাঁ, খেয়েছেন। তুমি খাওয়া শুরু করো। রাবির তখন মেহুলের দিকে চেয়ে বলল। আপনি বসে পড়ুন। মেহুল অন্যদিকে চেয়ে বলল, না, আমি মা আর চাচির সাথে খাবো। রামিনা বেগম তখন বললেন, না মেহুল, তোমার আমাদের সাথে খেতে হবে না, জামাইয়ের সাথে বসে পড়ো। মেহুল বিরক্ত হলেও কিছু বলতে পারে না। বাধ্য হয়ে রাবিরের পাশের চেয়ারেই বসে। খাওয়ার মাঝে রামিনা বেগম বললেন,
খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে জামাইকে নিয়ে একটু বাগানে ঘুরে আসিস। মিহুলের চোখ মুখ কুঁচকে বলে, না মা, আমি খেয়ে ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। রামিনা বেগম তখন কপাল কুঁচকে বললেন, এমনিতে তো ঘুমাস না, আজই তোর বিকেলে ঘুম পেয়ে গেল। তার চাচি তখন পাশ থেকে বলে উঠলেন, থাক না ভাবি, ঘুমাক। রাতে মনে হয় ঠিকঠাক মতো ঘুম হয়নি। থাক, এখন একটু ঘুমাক। এই বলে চাচি ওড়না দিয়ে মুখ চেপে হাসলেন। মিহুলের এই মুহূর্তে বিরক্ত আর অস্বস্তি দুটোই লাগছে। সে আর চোখে রাবিরের দিকে চেয়ে দেখে সেও ঠোঁট চেপে হাসছে। মিহুল রাগে তখন তার চোখ মুখ গুজে লোকমার পর লোকমা দিয়ে খেতে থাকে। মিহুল দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখল ভদ্রলোক খাটের এক কোণে বসে খুব মনোযোগের সহিত ফোন চাপছেন। দেখে মনে হচ্ছে যেন এটা তারই রুম, বিন্দু মাত্র সংকোচ নেই। মিহুল প্রচন্ড ক্ষোভ নিয়ে লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে রুমে প্রবেশ করলো। তারপর আস্তে আস্তে বিছানার অপর পাশে গিয়ে বসলো। রাবির তার উপস্থিতির টের পেয়েও চুপচাপ নিজের কাজ করতে যাচ্ছে। মিহুলও চুপচাপ বসে আছে, মাঝে মধ্যে আর চোখে রাবিরকে দেখছে। তার সাথে বিরক্তও হচ্ছে। খানিক বাদে রাবিরের ফোনটা বেজে ওঠে। সে কলটা রিসিভ করে। কে কল দিয়েছে মিহুল জানে না। রাবির কাকে যেন বলছে। রাতেই মিটিং রাখো, আমি কিছুক্ষণের মাঝেই চলে আসছি। রাবির চলে যাবে কথাটা শুনে যেন মিহুলের প্রচন্ড খুশি লাগলো। সে লাফিয়ে উঠে বলল, আপনি চলে যাচ্ছেন? রাবির ফোন রেখে তার দিকে ঘুরে তাকায়, জিজ্ঞেস করে, কেন? চলে গেলে খুশি হবেন? মিহুল হেসে বলল, অবশ্যই খুব খুশি হব। রাবির তা শুনে মুচকি হাসে। তার এই হাসির অর্থ মিহুল বুঝতে পারে না। রাবির উঠে দাঁড়ায়, বলে, চলে যাচ্ছি, তবে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে আমি আসব। আর একটা কথা, আপনার সব খরচ আজ থেকে আমিই দিব। আপনার সেমিস্টার ফি থেকে শুরু করে এভরিথিং। প্রতি সপ্তাহে এসে হাত খরচও দিয়ে যাব। পরে যখন যা লাগবে আমাকে কল করে বললেই চলবে। বিকাশ দিয়ে দিও। আর কোনো প্রয়োজন হলেই আমাকে কল দিবেন। যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি, তাই কোনো ইতস্তত বোধ করবেন না। আর একটা কথা, আপনি সব কিছু সুন্দর স্বাভাবিকভাবে মেনে নিতে না পারলেও আমি মেনে নিয়েছি। আপনি আমার স্ত্রী, আমার সম্মান, আর তাই আশা করছি আমার সেই সম্মান আপনার কাছে হেফাজতে থাকবে। ভালো থাকবেন। রাবিরের এসব কথা মিহুলের একদম পছন্দ হয়নি। রাবির আয়নার সামনে দাঁড়িয়ে ঘড়ি পড়ছিল। মিহুল গিয়ে তার পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন, আমার দায়িত্ব নেওয়ার জন্য আমার বাবা আছেন। আপনাকে আমার প্রয়োজন নেই। আমার সব খরচ আমার বাবাই দেবেন। আপনার কাছ থেকে আমি টাকা নিব না। রাবির আয়নার মাঝ দিয়ে মিহুলের দিকে তাকায়। মিহুল রাবিরের দিকে চাইতে মনে হলো যেন লোকটার মেজাজ আর ঠান্ডা নেই। চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে উঠেছে। মিহুল মনে মনে খুশি হচ্ছে। লোকটা এখন চিৎকার দিয়ে তার সাথে কথা বললে বাড়ির সবাই সেটা শুনবে। মিহুলও তো এটাই চাই। তবে মিহুলের এক বুক আশা হতাশায় পরিণত হলো যখন রাবির তার দিকে ঘুরে নরম সুরে বলল, মিসেস মেহুল খান, আমি এক কথার মানুষ। একবার যেটা বলি সেটাই করি। আমি যখন বলেছি আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার, তার মানে আমার। এখন তাতে আপনার মত থাকুক বা না থাকুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। মিহুল রাগে হাত মুষ্টিবদ্ধ করে কর্কশ স্বরে বলল, আপনি প্রচণ্ড খারাপ একটা লোক। আমার সাথে আপনি জুলুম করছেন। আচ্ছা, আপনি নেতা হলেন কি করে বলুন তো? নির্ঘাত সাধারণ মানুষের কাছ থেকেও জোর করেই ভোট আদায় করেছেন। না হলে আপনার মতো লোককে কে ভোট দিত? মেহুলের কথা রাবিরের অপছন্দ হলেও তেমন কিছু সে বলল না। মেহুলকে পাশ কাটিয়ে বিছানার কাছে গিয়ে সেখানে একটা খাম রেখে রুম থেকে বেরিয়ে গেল। মেহুল গিয়ে খামটা খুলে দেখলো সেখানে অনেকগুলো টাকা। সে দ্রুত বাইরে বেরোলো। রাবিরকে গিয়ে দেখলো তার মা বাবার রুমে। তাদের সাথে কথা শেষ করে রাবির মেইন দরজার কাছে যায়। মেহুলও যায় তার পেছন পেছন। তার উদ্দেশ্য এই টাকাগুলো তাকে ফিরিয়ে দেবে। কিন্তু তার চাচি আর তার মাও সেখানে চলে আসেন, বিধায় মেহুল আর তেমনটা করতে পারে না। টাকার খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেও খামটা আর দিতে পারে না। রাবির চলে যায়। মেহুলও তার উপান্তর না পেয়ে দরজা আটকে তার রুমে ফিরে যায়। টাকাগুলো আলমারিতে তুলে রাখে। মনে মনে প্রতিজ্ঞা করে এখান থেকে সে 1 টাকাও খরচ করবে না। ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসো। আসতে চাইছেন না তো তুলে নিয়ে আসো। তোমাদেরকে রেখেছি কি করার জন্য? যাও তাড়াতাড়ি। ছেলেটা মাথা হেলিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল।
রাবির তখন তার সামনে বসে থাকা বৃদ্ধ লোকটার দিকে চেয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আপনার দোকান আমি আপনাকে ফিরিয়ে দেব। চায়ের কাপ নিয়ে বারান্দায় গিয়ে বসে মেহুল। একটা চুমুক দিয়ে তার বান্ধবী ঋতুকে কল দেয়। ঋতু কল রিসিভ করে হেসে হেসে বলে, কিরে বান্ধবী, বাসর কেমন কাটালি? মেহুল দাঁত খিঁচে বলল, অনেক রোম্যান্টিকভাবে কাটিয়েছি, ভিডিও বানিয়েছি, পাঠাবো? রিতা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে, বলে, সিরিয়াসলি? তুই তোর বাসরের ভিডিও বানিয়েছিস? এক কাজ কর, আমাদের গ্রুপে পাঠিয়ে দে, সবাই একসাথে বসে বসে দেখি। শোন রিতা, তোকে না আমি তোদের 5 তলা বিল্ডিংয়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, তারপর হাত পা ভেঙে বাড়িতে পড়ে থাকবি। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তোর সাথে কথা বলে এখন আরো বিরক্ত লাগছে।